হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের স্টপেজ রেশিও যেটা আছে সেটা আস্তে আস্তে বাড়ছে এবং তার সাথে সাথে আজকে আইটি সেক্টর নিয়ে একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে স্টপেজ রেশিও জিনিসটা কি সেটা একটু বলি। স্টপেজ রেশিও হচ্ছে যে 100টা মনে করুন মিউচুয়াল ফান্ডের নতুন খাতা ওপেন হচ্ছে, তখন কতগুলো পুরনো খাতা বা পুরনো অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি ক্লোজ হচ্ছে তার যে রেশিওটা সেটাকে বলা হয় স্টপেজ রেশিও। মনে করুন 100টা নতুন খাতা ওপেন হচ্ছে, সেই সময়ে যদি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখা যায় পুরনো 110টা খাতা ক্লোজ হচ্ছে, তাহলে স্টপেজ রেশিও হবে 110%। যদি দেখা যায় যে 100টা খাতা ওপেন হচ্ছে নতুন বা 100টা নতুন অ্যাকাউন্ট ওপেন হচ্ছে এবং 80টা পুরনো খাতা বা পুরনো অ্যাকাউন্ট ক্লোজ হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে স্টপেজ রেশিও হবে 80%, রাইট? তো এই মাসের মিউচুয়াল ফান্ডের যে রেকর্ড বা মিউচুয়াল ফান্ডের যে তথ্য উঠে আসছে সেখান থেকে যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের স্টপেজ রেশিও হচ্ছে 128%। কথাটার মানে হচ্ছে, যদি আমি নাম্বার গেমে বলি, 40 লাখ নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে মিউচুয়াল ফান্ডে এবং পুরনো অ্যাকাউন্ট মোটামুটিভাবে 51 লাখের কাছাকাছি একটা অ্যামাউন্ট, এতগুলো অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ হয়েছে। সুতরাং মিউচুয়াল ফান্ডের প্রতি রিটেল ট্রেডারদের যে ফ্যাসিনেশনটা ছিল সেটা এই সময়কালে অর্থাৎ এই মুহূর্তে কিছুটা হলেও কমেছে। আমি আপনার কথা বলছি না, আমি ওভারঅল টোটাল মার্কেটের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা নিয়ে বলছি। হোয়াট ডাজ ইট মিন, এর মিনিংটা কি, বা এটা থেকে আমরা যারা ট্রেডার আছি তারা কি বুঝতে পারি? তারা এটাই বুঝতে পারি যে পুরনো রিটেল যে সমস্ত পার্টিসিপেন্ট আছে তারা এই যে মিউচুয়াল ফান্ডের যেই পেনটা হলো, অর্থাৎ কিছুটা পরিমাণ মার্কেট যে ড্র্যাগ করলো, সেই পেনটা তারা নিতে পারছে না এবং তার জন্য তারা ধীরে ধীরে নিজেদের যে অ্যাকাউন্টগুলো আছে সেটাকে ক্লোজ করছে। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড বিষয় হচ্ছে যে এটা হওয়ার কারণ হচ্ছে, 2 নাম্বার কারণ যেটাকে বলা হতে পারে সেটা হচ্ছে যে লোকজনের ইনভেস্টমেন্ট করার যে ইচ্ছেটা বা প্রবৃত্তিটা সেটা কিছুটা হলেও কমেছে এই সময়কালে, অর্থাৎ এই মাসের মধ্যে মার্কেটের এই ভোলাটিলিটি দেখার জন্য হোক বা যে কোনো রকম তাদের আর্নিং কমে যাওয়ার জন্য হোক, এই সমস্ত কিছু, এই সমস্ত বিষয়গুলো অ্যাকচুয়ালি একটা ইকোনমিক যে স্ট্রেস সেই স্ট্রেসটাকে বোঝাতে হেল্প করে। তো এই স্ট্রেসটা আমার যেটা মনে হয়, যখন এই রকম সিনারিওস তৈরি হয় তখন এই জাতীয় স্ট্রেসটা অ্যাকচুয়ালি যে জিনিসটা জন্ম দেয় সেটা হচ্ছে মার্কেটের মধ্যে একটা কনসলিডেশন প্যাটার্ন বা ধীরে ধীরে রিটেলারদের এই আউট হয়ে যাওয়াটা মার্কেটকে অ্যাকচুয়ালি একটা বটম আউট করার একটা দিক বা একটা জায়গা এনে দেয়। যদিও আগামী দিনে যদি মার্কেটের উপর ট্রিমেন্ডাস লেভেল অফ ভোলাটিলিটি আসে বিকজ অফ কোনো একটা বড় যুদ্ধের জন্য হোক বা ইউএস রিসেশনের জন্য হোক, সেক্ষেত্রে আমাদের মার্কেটের মধ্যে সেম কাইন্ড অফ প্রেশার আমরা হয়তো ফিল করব। বাট এই মুহূর্তে যেটা সিনারিও তাতে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে রিটেলারদের আস্তে আস্তে ফেথটা একটু কমছে মার্কেটের প্রতি, হুইচ ইজ গুড ওভারঅল মার্কেটের স্ট্রাকচারের জন্য। সেই জিনিসটা কিন্তু যথেষ্ট ভালো এবং মার্কেটের বটম সাইকেলে বা মিড সাইকেলের ক্ষেত্রে আমরা এই জাতীয় প্যাটার্ন বা এই জাতীয় যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিগুলো কিন্তু আমরা লক্ষ্য করি। বিকজ অ্যাভারেজ কাইন্ড অফ ইনভেস্টার যারা হয় তারা এই জাতীয় পেনের মুহূর্তে কিন্তু নিজেদের পোর্টফোলিও ক্লোজ করে বা অ্যাকাউন্ট ক্লোজ করে বা মিউচুয়াল ফান্ডগুলোকে ধীরে ধীরে ক্লোজ করতে শুরু করে। উল্টো দিক থেকে দেখতে গেলে আমরা যদি টোটাল ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং বা ক্লোজিংয়ের রেশিও দেখি, সেটাও যথেষ্ট পরিমাণে আস্তে আস্তে কমছে। সুতরাং রিটেল ফেথ কমছে, এটা মার্কেটের একটা হেলদি এনভায়রনমেন্ট বা ইউফোরিক যে স্টেটে মার্কেট চলছিল তার থেকে মার্কেট যে একটা হেলদি স্টেটে আসছে, আমি মার্কেটের ওভারঅল হেলথের কথা বলছি, সেটার একটা ভালো দিক বা ভালো একটা জিনিসের সূচনা করে, রাইট? যাই হোক, এরপরে আমি আসছি আইটি সেক্টরের কথায়। আইটি সেক্টরে যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে আমরা একটার পর একটা কোম্পানির রেজাল্ট বেরোচ্ছে এবং রেজাল্টগুলো যথেষ্ট খারাপ বেরোচ্ছে। আমরা উইপ্রোর যে রেজাল্ট দেখেছি, উইপ্রোর রেজাল্টটা টু সাম এক্সটেন্ট কিছুটা খারাপ মার্কেট বললেও আমি ফাইন্যান্সিয়ালস পড়ে যেটা বুঝেছি অতটাও খারাপ নয় যতটা মার্কেট সেই জিনিসটা বলেছে। বাট তাদের যে কমেন্ট্রি ছিল সেই কারণে আমরা উইপ্রোকে কিন্তু অনেকটা পরিমাণ ফল করতে দেখেছি। ওয়ারাস লাস্ট ডে আমাদের ইনফোসিসের রেজাল্ট বেরিয়েছে এবং ইনফোসিসের রেজাল্টে যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে তাদের রেভিনিউ গ্রোথ হলেও প্রফিট গ্রোথ হয়নি। এটা বলার মানে হচ্ছে অনেকটা এই রকম যে তাদের কিন্তু অপারেশনের
জন্য যে কস্টিংটা আছে সেটার পরিমাণ যথেষ্ট বেড়েছে। তো এই সিনারিওসের জন্য ইনফোসিসের জন্য এটা যথেষ্ট খারাপ একটা, মানে খারাপ, তার ফাইন্যান্সিয়ালের জন্য যথেষ্ট খারাপ। আমরা সেম টাইপ অফ জিনিস টিসিএসের ক্ষেত্রে দেখেছি, বাট টিসিএসের ক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ ছিল, টিসিএস অনেকটা ডোমেস্টিক মার্কেটে কাজ করে, তার সাথে এশিয়ার ছোট ছোট নেশনেও টিসিএস কিন্তু ভালো রকম কাজ করে। ওয়ারাজ ইনফোসিসের মেইন যে বিজনেসটা আসে সেটা কিন্তু আসে ইউএস বা ওই পাশ্চাত্য দেশগুলো থেকেই তাদের মেইন বিজনেসটা আসে। তো সেই কারণের জন্য আমরা কিন্তু ইনফোসিসের শেয়ারের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হতে দেখব, বিশেষ করে তাদের ফাইন্যান্সিয়ালের মধ্যে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং মানডে যখন মার্কেট ওপেন হবে তখন ইনফোসিসের শেয়ারে ইনিশিয়াল স্টেজে একটা প্রেশার থাকলেও থাকতে পারে, বাট এটা পুরোই নির্ভর করছে মার্কেট ইন্টারপ্রিটেশনের ওপর। বিকজ আমার যেটা ধারণা বা আমি যেভাবে মার্কেটটাকে দেখছি, তাতে এই যে আইটির ওপর যে প্রেশারটা হওয়ার কথা ছিল সেটা তাদের এই ফাইন্যান্সিয়ালে আমরা অলরেডি দেখতে পাচ্ছি, এবং সেই কারণে আইটি মোটামুটি একটা বটম আউট হওয়ার মতো জায়গায় চলে এসছে বলে আমার অ্যাটলিস্ট মনে হয়। তার কারণ আইটি যেভাবে ফল করছে এবং তারা যে জায়গাটায় দাঁড়িয়ে আছে প্রত্যেকটা কোম্পানি, যদি আপনি চার্ট দেখেন বা আইটির যে আমাদের আইটি বীজ রয়েছে সেইগুলো প্রত্যেকটাকে দেখেন, তার মধ্যে যথেষ্ট ভালো রকমের একটা ফল এবং ট্রিমেন্ডাস লেভেল অফ নেগেটিভিটি আমরা দেখতে পাচ্ছি। যখন মার্কেটের মধ্যে একদম নেগেটিভিটি চরম সীমায় পৌঁছায়, সেই সময় গুড কোম্পানিগুলোকে নেওয়ার জন্য যথেষ্ট ভালো সময়। আমি এটা বলছি না যে আগামীকাল সকালবেলায় গিয়ে আপনি ইনফোসিস বা টিসিএস বা উইপ্রো কিছু একটা বাই করে নিন, আমি সেই জাতীয় কোনো অ্যাডভাইস দিচ্ছি না। আপনি আপনার মতো করে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে মোটামুটিভাবে 3টে বা 4টে ভাগে ভাগ করে নেবেন। যে টাকাটা আপনি আইটির মধ্যে দিতে চান সেটা ধীরে 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 পুশ করার পরিকল্পনা আপনি করলেও করতে পারেন, বাট একবারে পুরো টাকাটা কোনো একটা ইন্ডিভিজুয়াল কোম্পানিতে দেওয়ার কথা কখনোই ভাববেন না। একটা পিরামিডিং মেথড অবলম্বন করুন এবং সেই মেথডে ধীরে 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 ক্যাপিটাল আপনি দিতে পারেন। যেহেতু আইটি ইন্ডেক্স অনেকটা পরিমাণ ফল করেছে, সেহেতু আমি ওভারঅল আইটি সেক্টরের মধ্যে আমি বলছি না যে এখান থেকেই একটা ভালো রকমের বুলিশনেস শুরু হয়ে যাবে, না সেটা নয়। এরপরে আমরা একটা কনসলিডেশন প্যাটার্ন দেখব, সেই প্যাটার্নের ব্রেকআউট দেখব, এবং তারপরে মানে আইটি ইন্ডেক্স হয়তো বাড়লেও বাড়তে পারে, বাট পুরো প্রসেসটা হতে মেবি 1-2 কোয়ার্টার টাইম লাগবে বা 3টে কোয়ার্টারের মতো সময় লাগবে। বাট তারপরে আমরা 2026-2027 কথা যদি ভাবি, তাহলে আইটির জন্য একটা আমরা ধীরে 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 ইনভেস্টমেন্ট স্টার্ট করলেও করতে পারি। তো এই হচ্ছে টোটাল সিনারিও। আমি লার্জ ক্যাপ আইটির কথা বলছি, আমি স্মল ক্যাপ বা মিড ক্যাপ আইটির কোনো কথাই বলছি না। ওকে, যাই হোক, আশা করি আজকের ভিডিওটা থেকে কিছু আপনি বুঝতে পারলেন, এবং আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করে কোনো লাভ নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।